আপনাদের সবাইকে আজকে ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়েলকাম করছি। অনেকদিন ধরে যে কোভিড-19 এর মধ্য দিয়ে মানে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন থেকে এই কোভিড-19 আমাদের মধ্যে এসে পড়ে, সবাইকে আজকে অসাধারণ সেশনের জন্য আমি করে সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম মত, পাশের বাড়ি জেঠু, মাসিমা, কাকিমা বিভিন্ন রকম মত পোষণ করছে। ঠিক আছে, সঠিক জিনিসটা কি কেউ কিন্তু আমরা বুঝতে পারছি না। তো অনেকদিন ধরে আমি নয়, আমি আমার কলিগ, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন সবাই ওয়েট করছিলাম এই সেশনটার জন্য, যে আজকে আমরা সঠিকভাবে জেনে যাব যে অ্যাকচুয়ালি আমার ইমিউনিটি বুস্ট আপ করবার জন্য কি কি প্রয়োজন বা কি করতে হবে। আজকে এমন একজনকে আমরা এই প্ল্যাটফর্মে ওয়েলকাম করতে চলেছি, তিনি পেশায় কিন্তু একজন সরকার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উচ্চপদস্থ কর্মচারী, কিন্তু নেশায় তিনি একজন নিউট্রিশনাল মেডিসিনে। তো আজকে আর একদম সময় নষ্ট করব না, যে অধীর অপেক্ষায় আমরা অনেকদিন ধরে আছি, আর শুরু করতে। তো আসুন আমরা ওয়েলকাম করি তাকে, যিনি আজকে আপনাদেরকে বা আমাদেরকে সবাইকে অনেক বেশি এডুকেট করে তুলবেন যে কিভাবে আমরা ইমিউনিটিটা আরো সুন্দরভাবে করে তুলবো। প্লিজ ওয়েলকাম অন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম মিস্টার মলয় হালদার। থ্যাংক ইউ গৌতম। যারা এই সেশনটাতে আছেন বা যারা পরে থাকবেন, সকলকে আমার তরফ থেকে গুড ইভিনিং এবং এই সেশনটার জন্য ওয়েলকাম। হ্যালো, ওকে, ডান। আসলে গত 6 মাস বা তারও বেশি সময় ধরে আমরা এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে চলেছি। গোটা পৃথিবীর লোকজন আতঙ্ক এবং আশঙ্কা দুটোর মধ্য দিয়ে যাচ্ছে। কারো আশঙ্কা এই বুঝি অসুখটা হয়ে গেল, কারো আতঙ্ক হয়ে গেলে কি হবে। অর্থাৎ একই সঙ্গে আতঙ্ক এবং আশঙ্কা দুটো আমাদেরকে গ্রাস করে রেখেছে। আর সত্যিই তাই, গৌতম যেটা বলছিল, এই সময়ে মানে কত রকম সাজেশন না আমরা পাচ্ছি টিভিতে, পাড়ার চায়ের দোকানে, অফিস কলিগ, সকলেই বিভিন্ন রকম সাজেশন দিচ্ছেন। সত্যি কনফিউজড হওয়ার মতো অবস্থা। যাই হোক, আমি এক্সপার্ট এরকম দাবি করছি না, কিন্তু নিউট্রিশন মেডিসিন নিয়ে আমার যা পড়াশুনো এবং আমার যা আন্ডারস্ট্যান্ডিং এই অসুখ বা আমাদের শরীরবৃত্ত মানে ফিজিওলজি ইত্যাদি নিয়ে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। আগামী 30 থেকে 40 মিনিটে হয়তো আপনাদের কিছু ধারণা স্পষ্ট হবে, কিছু ভুল ভাঙবে, যা হয়তো আপনাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের যে সো কল্ড সমস্যা, সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমে একটা জিনিস বলে নেওয়া দরকার, আমরা আসলে রোগ জীবাণুর রাজত্বে বাস করি। মানে আমাদের চারদিকে হাজার এক গন্ডা প্যাথোজেন, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস। অসুস্থ হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। মানে আমরা অসুস্থ সচরাচর হয় না, কারণ এই রোগ জীবাণুর মধ্যে লড়াই করে এই মানে মানব সভ্যতার শ্রেষ্ঠতম প্রজাতি টিকে থাকে। যদি আপনি যে পানীয় জলটা পান করেন সেটা যদি ইলেকট্রনিক মাইক্রোস্কোপের নিচে দেখা যেত, তাহলে দেখতেন ওতে লক্ষ লক্ষ জীবাণু কিন্তু কিলবিল করছে, তারপরেও আপনি অসুস্থ হচ্ছেন না। কেন? ওই যে অসুস্থ হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। কেন আমরা অসুস্থ হচ্ছি না? এর কারণ এই যে আমাদের শরীরের এই সমস্ত সো কল্ড শত্রু, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এদেরকে এক কথা প্যাথোজেন বলা হচ্ছে। এদের বিরুদ্ধে লড়বার জন্য আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম আছে। এই ডিফেন্স মেকানিজমটাই অহরহ এই শত্রুদের সঙ্গে লড়াই করে আমাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হিসাবে টিকিয়ে রাখে। সে অনেকদিন আগে আমরা এই থিওরির কথা পড়েছিলাম। যাই হোক, এখন এই যে ডিফেন্স মেকানিজমটার কথা বলছি, এটা খানিকটা একটা দেশের প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে তুলনা করা যায়। একটা দেশে দেখবেন দেশের শত্রু এবং বাইরের শত্রু থেকে নিজেকে রক্ষা করবার জন্য দেশের দুরকম ব্যবস্থা থাকে। এক তো মিলিটারি এটসেট্রা থাকে, একই সঙ্গে পুলিশি ব্যবস্থাও থাকে, অর্থাৎ সামরিক এবং অসামরিক দুটো ব্যবস্থা কিন্তু পাশাপাশি থাকে। আমাদেরও কিন্তু খানিকটা এটা, আমরা এই গোটা ব্যাপারটা
একটু একটা পিপিটির সাহায্য নিলে হয়তো আপনাদের কাছে আরো প্রাঞ্জল হবে। যাই হোক, এই যে ডিফেন্স মেকানিজমের কথা বলছিলাম, এই ডিফেন্স মেকানিজমটা বেসিক্যালি আমরা যেটাকে কমনলি এখন লোকেরা খুব এটা নিয়ে আলোচনা করছে, সর্বত্র লোকের কাছে এটা একটা আলোচ্য বিষয়। এটাকে আমরা ইমিউন সিস্টেম বলি। এটা আমরা সকলেই খুব ছোটবেলায় পড়ে থাকবো। এই যে ইমিউন সিস্টেম বা ইমিউনিটিটা কি? আসলে এই ইমিউনিটি হলো আমাদের মাল্টি সেলুলার অর্গানিজম, যেটা এই বাইরের সমস্ত রোগ জীবাণুর হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখে। যেমন আমি একটু আগেই কথা প্রসঙ্গে বলছিলাম, একটা দেশের প্রতিরোধ ব্যবস্থা সামরিক অসামরিক দু রকমই থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের ইমিউন সিস্টেমে কিন্তু কোএক্সিস্টেন্স অফ ডুয়াল সিস্টেম, অর্থাৎ একই সঙ্গে দু রকম ব্যবস্থা আমাদের শরীরে মেনটেন রয়েছে। যেমন ধরুন, জেনারেল ইমিউন সিস্টেম, স্পেশাল ইমিউন সিস্টেম, ইনেট ইমিউন সিস্টেম, অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম, অ্যাক্টিভ ইমিউন সিস্টেম, ডরম্যান্ট ইমিউন সিস্টেম, এক্সটার্নাল ইমিউন সিস্টেম, ইন্টারনাল ইমিউন সিস্টেম। এই দু রকম ব্যবস্থায় একই সঙ্গে আমাদের শরীরে আছে। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে যদি আমরা একটু এগিয়ে দেখি, একটু ডিটেলে দেখি, আমাদের প্রথম যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে আমরা জেনারেল ডিফেন্স বলতে পারি। মানে এগুলো কারা? বড় বড় ব্যবসা, স্কিন, আমাদের নাকের মধ্যে যে চুল রইলো, ন্যাজাল ইয়ার, মিউকাস, স্যালাইভা, আর স্কিনে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়া গুলো রইলো, এটা আমাদের জেনারেল ডিফেন্স। এরপরে আমাদের স্পেশাল, এই যে ডুয়াল ব্যবস্থার কথা বলছিলাম, তার মধ্যে জেনারেল একটা ব্যবস্থা, যেটা স্পেশাল ডিফেন্স। স্পেশাল ডিফেন্সের দুটো অংশ, একটা ব্লাড সার্কুলেটরি সিস্টেম আর একটা লিমফ্যাটিক সিস্টেম। এই যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এটা আমরা অনেক আগেই পড়েছি। আমরা তো সকলেই জানি আমাদের শরীরে 3.5 থেকে 4 লিটার রক্ত আছে, বিভিন্ন আটারির মধ্য দিয়ে সারা শরীরে বয়ে বয়ে বেড়াচ্ছে। এই যে আটারির মধ্যে দিয়ে কি যাচ্ছে? ব্লাড যাচ্ছে। ব্লাড কি নিয়ে যাচ্ছে? আমরা সবাই জানি অক্সিজেন নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রাসায়নিক নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল। এই যে হোয়াইট ব্লাড সেল, যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বাইরের যে সমস্ত ফরেন ইনভেডার আমার শরীরে এলো তাদেরকে মেরে ফেলে। দেন লিমফ্যাটিক সিস্টেম, ব্লাড সার্কুলেশন সিস্টেম সম্বন্ধে আমাদের যতটা ক্লিয়ার আইডিয়া, আমাদের অনেকের কাছে লিমফ্যাটিক সিস্টেম সম্বন্ধে অত ভালো আইডিয়া নেই, কিন্তু এটা কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিপিটেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ নয়। আসলে লিম্ফ হলো বলতে পারেন কোষ ধোয়া জল। এটা খানিকটা সাদাটে তরল পদার্থ, দুটো কোষের মাঝখানে যে ইন্টারসেলুলার স্পেস আছে, এইখানে এই তরলটা থাকে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে বিভিন্ন রকম লিম্ফোসাইট থাকে। লিম্ফোসাইট আমাদের ইমিউন সেল, আর কি থাকে? নানান রকম নিউট্রিয়েন্ট থাকে। আর লিম্ফ যে নোড, সেখান থেকে এরা ইমিউন সেলগুলো তৈরি করে যাতে ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করা যায়। এছাড়াও এই যে স্পেশাল এবং জেনারেলের কথা বললাম, এরপরেও আরো কিছু স্পেশাল মেকানিজম আছে, যেমন হরমোনস। বিভিন্ন হরমোনস কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এদেরকে এক কথায় লিম্ফোকাইন্স বলে। যেমন ধরুন থাইবোসিন, এটা কিন্তু লিম্ফোসাইটস এর প্রোডাকশন প্রমোট করে। যেমন ইন্টারলিউকিন, WBC প্রোডাকশন বাড়ায়। নেক্সট হলো ইন্টারফেরন, এটা একটা প্রোটিন দিয়ে তৈরি একটি কেমিক্যাল। এ কি করে? ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দেয়। ভাইরাসের বিরুদ্ধে প্রোটেকশন দেয় বলেই একে ইন্টারফেরন বলে। তারপরে ধরুন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, TNF, এ কি করে? আমাদের শরীরে যে সমস্ত অবাঞ্ছিত টিউমার তৈরি হয়, এই টিউমার সেলগুলোকে নষ্ট করে দেয় এবং নতুন সেলের প্রোডাকশনকে প্রমোট করে। দেন কমপ্লিমেন্ট সিস্টেম, এই কমপ্লিমেন্ট সিস্টেমটাও প্রোটিন দিয়ে তৈরি। এ কি করে? এই অ্যান্টিবডির এবিলিটি টু ফাইট বাড়িয়ে দেয় এবং ফ্যাগোসাইটিক সেলের প্রোডাকশন বাড়ায়। এইবার দেখুন, মানে এই যে বাইরে রোগ জীবাণু আমাদের শরীরে ঢোকে, যে রোগ জীবাণুরা বাইরে ঢোকে, সেটা প্রোটোজোয়া হোক, সেটা ভাইরাস হোক, সেটা ব্যাকটেরিয়া হোক, এদেরকে এক কথায় বলে প্যাথোজেন। এদেরকে এক কথায় বলে প্যাথোজেন। এই প্যাথোজেন কিন্তু আসলে মানে সবকিছুই একটা প্রোটিন দিয়ে তৈরি। এই প্রোটিন দিয়ে তৈরি যে প্যাথোজেন, তাকে মেডিকেল সায়েন্সে অ্যান্টিজেন বলে। অর্থাৎ বাইরে থেকে একটি প্রোটিন আমাদের শরীরে প্রবেশ করতে পারে, যার নাম অ্যান্টিজেন। আসুন আমরা এবার বোঝবার চেষ্টা করি যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। আমি এখানটা স্লাইডটা দাঁড় করিয়ে রাখছি।
আচ্ছা, একটু আমরা স্কিপ করতে পারি। কিভাবে কাজ করে, মানে আমরা প্রথমেই বললাম যে আমাদের বড় বড় সব ডিফেন্স মেকানিজম, যে স্কিন স্কিন স্কিন, এই যে বাইরের রোগ জীবাণু যদি কোনোভাবে আমাদের স্কিন ভেদ করে শরীরের মধ্যে প্রবেশ করে ফেলে, তখন কি হয়, তখন শরীরে একটা সিগন্যাল যায়। সিগন্যাল গেলে কি হয়, আমাদের যে কমান্ডার, যে খোদ কমান্ডার, সে সক্রিয় হবে। তার নাম আরই সিস্টেম বা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এরা কি করে, এই যে চিফ কমান্ডার খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, আর কি করে, ওই যে যেখানে প্যাথোজেনটা, যে অ্যান্টিজেনটা প্রবেশ করেছে, সেখানে সেবার সৈন্য সামন্ত পাঠায়। কাদের পাঠায়? প্রথমে পদাতিক বাহিনীদের পাঠায়, লিটল। কারা তারা? ডব্লিউবিসি। ওরা কি করে, ওরা গিয়ে ওদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে ফেলে, মেরে ফেলে। কিছু নিজেরাও মারা যায়, কিছু হেলদি সেলও মারা যায়। অর্থাৎ ডব্লিউবিসি এই জীবাণুগুলোকে মেরে ফেলে এবং আমরা সেরে উঠি। কিন্তু সবসময় যে পদাতিক সৈন্যরা জিতবে তার তো কোনো মানে নেই, কারণ যে অ্যান্টিজেনটা আমার শরীরে প্রবেশ করলো, সে সংখ্যায় সে খুব শক্তিশালী হতে পারে এবং সংখ্যায় অনেক বেশি হতে পারে। তখন আর সিম্পল লিটল দিয়ে তো হবে না, শরীর তখন আরো বেশি ওই পদাতিক বাহিনীর একটা অংশ, তারা ব্ল্যাক কমান্ডো স্পেশালি ট্রেন্ড, এরকম সব সৈন্যদের পাঠায়, তাদের বলে ম্যাক্রোফেজেস। এরা কি করে, এরা গিয়ে গপাগপ করে ওদের গিলে ফেলে, অথবা রাসায়নিক বৃষ্টি করে ওদের মেরে ফেলে। যদি ওরা একলা না পেরে ওঠে, ওরা আবার দলবল নিয়ে ওটাকে ঘিরে ফেলে রাসায়নিক বৃষ্টি করে। আবার অনেক সময় ওরা অনেকে মিলে বড় সাইজ হয়ে যায়, মানে 3 ফুটটা 7 ফুট হয়ে দাঁড়ায়। এরা এরকম ভাবে সবাইকে মেরে ফেলে এবং আমরা সুস্থ হয়ে উঠি। অর্থাৎ বাইরের অ্যান্টিজেন আসার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউন সিস্টেমটা বুস্টেড হয় এবং এরকম ভাবে আমরা কিন্তু সেরে উঠি। মনে রাখতে হবে, ভাইরাস বা ব্যাকটেরিয়া বা হোয়াট এভার ইট ইজ, এই যখন আমার শরীরে প্রবেশ করে, একটা দুটো প্রবেশ করলে কিন্তু কোনো প্রবলেম করতে পারে না। প্রবলেম তখন হয় যখন এই এত বেশি সংখ্যায় রেপ্লিকেট করে ফেলে, বংশ বৃদ্ধি করে ফেলে, যে আমাদের হেলদি সেলগুলোকে নষ্ট করে। ঠিক আছে? তাই যেরকম যেরকম ইনভেশন হবে, সেরকম সেরকম আমাদের ডিফেন্স মেকানিজম কাজ করবে। এখন ভাবুন একটা সিচুয়েশনের কন্ডিশন, একটা সিচুয়েশনের কথা ভাবুন, যে সৈন্য স্কিন ভেদ করেছে, আর ওই যে ম্যাক্রোফেজেস ইত্যাদি ইত্যাদি, এদেরকে সব পেরিয়ে খোদ দুর্গের মধ্যে এসে ছাউনি গেড়েছে, মানে আপনার সেলের মধ্যে এসে ছাউনি গেড়েছে। তাহলে কি হবে? মানে প্রাথমিক যে পদাতিক বাহিনী কমান্ডো, এদেরকে টপকে আপনার দেশের মধ্যে, সেলের মধ্যে ছাউনি গেড়ে বসেছে, তাহলে কি হবে? তাহলে তখন এদের হত্যা করবার জন্য, এদেরকে কিল করবার জন্য সুনির্দিষ্ট হাতিয়ার দরকার। যেরকম ভাবে ইভলিউশন এগিয়েছে, প্রত্যেকটি প্রাণীর এরকম সুনির্দিষ্ট হাতিয়ার আছে। বেসিক মানে আমাদের বৈশিষ্ট্য হলো, মানে হিউম্যান কেন, যে কোনো অ্যানিমাল শরীরের বৈশিষ্ট্য হলো, সে বাইরে থেকে যে অ্যান্টিজেন আসে বা অন্য কোনো ভৌত পদার্থ আসে, সেটাকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করতে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে বিশেষ খুব নির্দিষ্ট করে ওটাকে আইডেন্টিফাই করতে পারে। আইডেন্টিফাই করে তার জন্য নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখায়। যেহেতু যেহেতু মানুষ এদের মধ্যে সর্বাধিক উন্নত, তাই মানুষের এই প্রতিক্রিয়া দেখানো বা এই গোটা ব্যাপারটা অনেক বেশি আরো ডেলিকেট এবং অনেক বেশি সুনির্দিষ্ট। অর্থাৎ বাইরে থেকে যে ব্যাকটেরিয়া বা প্যাথোজেন আমার শরীরের সেলে দাও দাও, টেকনিক্যাল প্রবলেম দেখছি 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 সিস্টেম দাদা বেরিয়ে গেছে, আমি বুঝতে পারছি না, রাখো।
দেখছি। হ্যাঁ, দেখো তো আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, একটু সরি, একটু টেকনিক্যালের তো প্রবলেম হয়েছে। জাস্ট 2 মিনিট আমাদের একটু সময় দিন। জাস্ট টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছে, আমাকে জাস্ট 2 মিনিট আমাকে সময় দিন। টেকনিক্যালি একটা ফল্ট হয়েছে, আমরা 2 মিনিটের মধ্যে আমরা করবো। ঠিক আছে। হ্যালো, সরি, আমি জানি না কখন অটোমেটিক্যালি এটা ডিসকানেক্ট হয়েছে, আমি কতদূর বলেছি, কতদূর শেয়ার করেছি। আমি হয়তো কয়েকটা পয়েন্ট রিপিট হতে পারে, সেটা বুঝতেই পারছেন, টেকনিক্যাল গ্লিচ। যাই হোক, যখন বাইরের প্যাথোজেন অর্থাৎ যে অ্যান্টিজেনের কথা আমরা বলছিলাম, বাইরে থেকে শরীরে যে প্রোটিন আমাদের ছাউনির মধ্যে অর্থাৎ আমাদের নিজের কোষের মধ্যে সে ছাউনি গিরে বসে, তখন তাকে কিল করবার জন্য সুনির্দিষ্ট মেকানিজম চাই। অন করা আছে। হ্যাঁ, 2 মিনিট আমাকে টাইম দিন, 2 মিনিট টাইম দিন। আমরা জাস্ট 2 মিনিট আমাকে সময় দিন। হয়ে গেছে, জাস্ট 2 মিনিট সময় দিন। জাস্ট টেকনিক্যাল ফল্টের জন্যই জাস্ট 2 মিনিট আমাদের কাছে, আপনার কাছে আমি সময় চেয়েছি, জাস্ট 2 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। আনমিউট করে দিচ্ছি। ঠিক আছে। কিন্তু ইন্দ্রকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুরু কর। দেখাচ্ছি।
এনিওয়ে, সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, নেটওয়ার্ক ইস্যু, দুবার কেটে গেল, আমারও কোথাও একটু ডিস্টার্ব হচ্ছে। এনিওয়ে, তো যেখানটায় আমরা ছিলাম, যখন আমাদের শরীরের কোষের মধ্যেই খোদ শত্রু এসে বাসা বাঁধে, তখন তাকে আটকানোর জন্য সুনির্দিষ্ট হাতিয়ার প্রয়োজন। তার আগে প্রয়োজন তাকে সুনির্দিষ্ট চিহ্নিত করা। প্রত্যেকটি প্রাণীর এই অসম্ভব ক্ষমতাটা আছে। আর মানুষ যেহেতু অনেক বেশি ডেলিকেট, তাই মানুষের এই ক্ষমতাটা আরো বেশি। আসলে এই যে প্যাথোজেন শরীরে এলো বা যে ভৌত পদার্থ শরীরে কোষের মধ্যে ঢুকে এলো, তাকে সুনির্দিষ্ট করে চিহ্নিত করার মধ্যে, আইডেন্টিফাই করার মধ্যেই কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থার সাফল্য লুকিয়ে আছে। আর এই কাজটা করে আসলে লিম্ফোরিটিকুলার কলা। আর ওদের অস্ত্র হলো লিম্ফোসাইট, ছোট ছোট সাইজের লিম্ফোসাইট। লিম্ফোসাইট হলো, লিম্ফোসাইট আবার দু রকমের আছে, একটা বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এরা এই চিনে রাখা এবং তার বিরুদ্ধে যে আর যে সুনির্দিষ্টভাবে হত্যা করার কাজটা এরাই করে থাকে। টি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে না, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু টি লিম্ফোসাইট যেটা করে, পদাতিক বাহিনীদের আরমারি যোগায়, অস্ত্রশস্ত্র যোগায়, ঠিক আছে, নিজেও অস্ত্র বর্ষণ করে মেরে ফেলে। আর যেটা করে, সাইরেন বাজিয়ে গোটা শরীরকে জানিয়ে দেয় যে ভাই বাইরে শত্রু এসেছে। যখন বাইরের এই প্রোটিনটা শরীরে ঢোকে, ম্যাক্রোফেজের সেই যে ব্ল্যাক কমান্ডো, ওরা কি করে, ওরা ওই অ্যান্টিবডিটাকে, অ্যান্টিজেনটাকে ঘিরে দেয় প্রোটিন দিয়ে, বলতে পারেন একটা প্রোটিনের ট্যাগ লাগিয়ে দেয়। এই প্রোটিনের ট্যাগ যখন লাগিয়ে দেয়, এবার বি লিম্ফোসাইট চিনতে পারে এ হলো অমিত্র অ্যান্টিজেন, এবং চিনতে পারে ও কি করে, তখন ওই অ্যান্টিজেনের হুবহু একটা প্রতিরূপ তৈরি করে, একটা হুবহু একটা প্রোটিন তৈরি করে, একটা প্লাজমা সেল তৈরি করে, যেটা দীর্ঘদিন বা অল্পদিন বা দীর্ঘদিন শরীর মেমারিতে রাখতে পারে। অর্থাৎ বাইরে থেকে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আসে, তাকে আইডেন্টিফাই করা এবং তাকে চিনে তার হুবহু একটা প্রতিরূপ তৈরি করা। এই যে প্রতিরূপ তৈরি হয়, এটাকে বলে অ্যান্টিবডি। আমরা যখনই বাইরের কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির বিরুদ্ধে সঙ্গে ইনফেক্টেড হই, শরীর কিন্তু তাকে চিনে এরকম ভাবে অ্যান্টিবডি তৈরি করে। শুনলে অবাক লাগবে, আমাদের শরীর কিন্তু এরকম 10 লক্ষ অ্যান্টিজেনকে চিনে মেমারিতে রাখতে পারে। তার মানে এই নয় যে 10 লক্ষ মেমারিতে আজীবন থাকে, কেউ অল্প দিন থাকে, কেউ সারা জীবন থাকে। এই জন্য অনেক ভ্যাকসিনেশনে বুস্টার ডোজ প্রয়োগ করতে হয়, ঠিক আছে। সেই জন্য অনেক ভ্যাকসিনেশন কিন্তু একবারে করা যায় না, বুস্টিং। এখন নিশ্চয়ই শুনছেন ভ্যাকসিনেশন নিয়ে যখন আলোচনা হচ্ছে যে বুস্টিং করতে হবে ইত্যাদি ইত্যাদি, এর কারণ এই। অর্থাৎ যখনই ভাইরাস বা ব্যাকটেরিয়াতে, বিশেষত ভাইরাসে আমরা ইনফেক্টেড হই, তখন আমার শরীর অ্যান্টিবডি তৈরি করে এবং তাকে মেরে ফেলতে পারে। আমাদের শরীর প্রত্যেকটি অ্যান্টিজেনের জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি তৈরি করে, এবং একটা যে ভাইরাস বা ব্যাকটেরিয়া এরকম নয় যে তার একটাই অ্যান্টিবডি আছে, অ্যান্টিজেন আছে, একাধিক প্রোটিন থাকতে পারে, একাধিক অ্যান্টিবডি শরীর তৈরি করে। একবার অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে, অর্থাৎ যদি শরীর একবার চিনে ফেলে এ আমার শত্রু এবং এই অস্ত্রকে ঘায়েল করা যাবে, তাহলে সে প্রিপেয়ার থাকে, যখনই অন্য কোনো ওই শত্রুটা আবার প্রবেশ করে, তাহলে ইমিডিয়েটলি তাকে মেরে ফেলতে পারে। তাকে আর এই যে প্রসিডিওরটা, তাকে আইডেন্টিফাই করা, তার জন্য অস্ত্র নির্ণয় করা, মেরে ফেলার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, ট্রায়াল এরর মেথডের মধ্য দিয়ে যাওয়া, এই কাজগুলো আর তাকে করতে হবে, ঠিক আছে। এই যে আমরা রোগের রাজ্যে বাস করি বলছিলাম, আমাদের চারদিকে প্রায় 200 রকমের ফ্লু ভাইরাস আছে। বলা হচ্ছে তো কোভিড-19 ফ্লু লাইকের ভাইরাস। আমরা অসুস্থ হচ্ছি না কেন? কারণ এই ভাইরাসগুলোতে আমরা আগে ইনফেক্টেড হয়েছি এবং শরীর তার জন্য অ্যান্টিবডি তৈরি করে রেখেছে। হোয়াট অ্যাবাউট কোভিড-19? কোভিড-19 আমাদের শরীর চেনে না, এই কমিউনিটি এই ভাইরাসটাকে কখনো দেখেনি, তাই তার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি নেই। যদি কোনো কারণে আমরা সকলেই ইনফেক্টেড হই এবং এরকম ভাবে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তখন কিন্তু প্রবলেম নেই, তাহলে আসল সমস্যাটা হলো আমাদের শরীর একে চেনে না এবং তার জন্য অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়নি। আমি জাস্ট একটু পিপিটির হেল্প নিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা খুব মেডিকেল জার্গনের মধ্যে যাব না, কারণ সেইটা আমাদের লক্ষ্য নয়। তবু একটুখানি যদি হেল্প নেওয়া যায় একটা ডায়াগ্রামের। এই যে দেখুন, প্যাথোজেন ঢুকেছে, এই যে প্যাথোজেন, এই আপনার সেল, তবে অ্যান্টিবডি তৈরি হচ্ছে একটা ওয়াই টাইপের সেল, এর মাথায় একটা রিসেপ্টর আছে, একটা সেন্সর আছে।
একটা অ্যান্টিজেনের জন্য একটি অ্যান্টিবডি নির্দিষ্ট, অর্থাৎ স্মল পক্সের অ্যান্টিবডি কখনো ওই কলেরার অ্যান্টিবডি হতে পারবে না, ঠিক আছে? যে এই অ্যান্টিবডির দু একটা এক্সাম্পল আমরা দিয়েছি, ইমিউনোগ্লোবিন, গামা গ্লোবিন ইত্যাদি, ঠিক আছে? এই দেখুন এইরকম ভাবে ফরেন বডি আসে, এই বি সেল অ্যাক্টিভেটেড হয় এবং এখানে অ্যান্টিবডি তৈরি হলো এবং মেমারিতে রয়ে গেল, ঠিক আছে? এই দেখুন প্রথম এই রেসপন্স, মানে আমরা ইনফেকশন হলাম, ইনিশিয়াল রেসপন্স, ভাইরাস গুলো ক্রমশ বংশ বিস্তার করছে, সংখ্যায় অনেক বাড়ছে, হেলদি সেলকে করছে, তারপরে প্রোটেক্টিভ ইমিউনিটি তৈরি হয়ে গেল এবং শরীর মেমারিতে নিয়ে নিল। যে কোনো ভাইরাসের বিরুদ্ধে কিন্তু খুব কিছু ওষুধ নেই। ভাইরাসকে কি করা যায়? আটকানো যায়। কি করে? ভ্যাকসিনেশন নিয়ে। কি করে যায়? আটকানো না যায় সেটা ভ্যাকসিনেশন নিয়ে। যদিও গত 6 মাসে অনেকবার ভ্যাকসিনেশন বেরিয়েছে, ঠিক আছে, কবে বেরোবে আমরা উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্যাট। নিশ্চয়ই আমরা অদূর ভবিষ্যতে ভ্যাকসিনেশন পাবো এবং আমরা এই সমস্যা থেকে পেরিয়ে যেতে পারবো। এখন আমরা তাহলে আমাদের অ্যান্টিবডি শরীরে তৈরি হয়, অ্যান্টিবডি শরীর তৈরি হয়নি, তাহলে আমরা কি করব? প্রথমে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এটা আমরা এতদিনে অনেক জেনে গেছি, এত প্রিন্ট মিডিয়া, এত ইলেকট্রনিক মিডিয়া, এত আমাদের এক্সপার্ট চারদিকে আমরা জেনে গেছি যে এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। শুনছেন না, অধিকাংশ লোক সুস্থ হয়ে যাচ্ছে, এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ, অর্থাৎ অটোমেটিক্যালি একটা সময় পরে সেরে যাবে। কিন্তু এই অসুখটা তাদের জন্য খুব ফ্যাটাল হবে যাদের ইমিউনিটি কমজোরি আছে, আই রিপিট, যাদের ইমিউনিটি কমজোরি আছে এবং যাদের অন্য মারণ রোগ আছে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, হাইপারটেনশন, নেফ্রোপ্যাথি, অর্থাৎ যাদের কোমরবিডিটি আছে তাদের জন্য, এবং যাদের ইমিউন সিস্টেম সাপ্রেসড আছে তাদের জন্য কিন্তু এটা খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারে। কারণ এই ভাইরাসটা যখন আমার শরীরে এসে ইনফেকশন করবে, সংখ্যা বৃদ্ধি করবে, শরীর একে সামলাতে এত ব্যস্ত হয়ে পড়বে যে ঘাটতি মেরে থাকা অন্য যে সমস্ত ব্যাকটেরিয়া আছে তারা সেকেন্ডারি ইনফেকশন ঘটাবে। সেই জন্য দেখবেন প্রচুর নিউমোনিয়া হয়ে যাচ্ছে, কারণ আমার ওই ব্যাকটেরিয়া কিন্তু শরীরে ছিল, ঘাটতি মেরেছিল, চেপেছিল। যেই শরীর এই ভাইরাসটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, ও তখন নিজের শক্তি বৃদ্ধি করে ফেললো। এনিওয়ে, অর্থাৎ সমস্যা তাদের জন্য যাদের ইমিউনিটি সাপ্রেসড আছে। দু কারণে ইমিউনিটি সাপ্রেসড হতে পারে, এক, ইমিউনিটি তৈরির জন্য যা যা করা দরকার তিনি তাই তাই করেননি, অথবা উনি ইমিউনিটি সাপ্রেশন ড্রাগ খান। কতগুলো অসুখ তো আছে যেদেরকে অটো ইমিউন ডিজিজ বলে, যেমন ধরুন রিউমেটয়েড আর্থ্রাইটিস, লুপাস সিনড্রোম, এই সমস্ত অসুখকে কিন্তু ইমিউনিটি কমিয়ে রাখার জন্য ড্রাগ খেতে হয়, অর্থাৎ এদের ইমিউনিটি কম্প্রোমাইজড আছে। তাহলে এদের জন্য, আর যাদের ইমিউনিটি বললাম যে রোবাস্ট ইমিউনিটি নেই। নেক্সট হলো যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটি যদি ডায়াবেটিস থাকে তারও ইমিউনিটি সাপ্রেস থাকে, ক্যান্সার থাকে তারও ইমিউনিটি সাপ্রেস থাকে, এদের জন্য মারাত্মক। তাহলে প্রশ্ন হলো, আপনি তো অনেক কিছু বললেন যে কি হতে পারে, কিন্তু করবোটা কি? এটা অনেক শুনেছি আমি, লেট মি রিপিট ইট। কি হোয়াট টু ডু, কি করবেন? হ্যাঁ, স্মোক করবেন না, বালাই শার্ট অনেকবার শুনেছেন। ইট এ প্রোটিন রিচ ডায়েট, প্রোটিন সমৃদ্ধ খাবার খান। নিশ্চয়ই মনে পড়ছে আমরা আপনাকে কমপ্লিমেন্ট সিস্টেমের কথা বলেছি, আমরা আপনাকে ইন্টারফেরনের কথা বলেছি, আমরা আপনাকে হরমোনের কথা বলেছি, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের কথা বলেছি, এগুলো সবাই প্রোটিন দিয়ে তৈরি। তাহলে প্রোটিন রিচ ডায়েট দরকার। আপনার সারাদিনের যেমন কাজকর্মের কিছু প্রায়োরিটি থাকে, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, শরীরেও কিন্তু প্রায়োরিটি আছে। শরীরের প্রথম প্রায়োরিটি আপনাকে বাঁচিয়ে থাকা, ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করা নয়, শরীর আপনাকে বাঁচিয়ে থাকার জন্য অত ফিজিওলজিক্যাল সব কাজকর্ম করার পরে তবে ওটাতে নজর দেবে। তাই অ্যাডিকুয়েট প্রোটিন না খেলে ইওর লাইফ মে বি এট স্টেক। ইট ডায়েট হাই ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, প্রচুর শাকসবজি ফলমূল খাবেন, কারণ শাকসবজি এবং ফলমূলই হলো ভিটামিন এন্ড মিনারেলস এর সোর্স। এক্সারসাইজ রেগুলারলি, ওয়াই? ব্লাড কিন্তু রক্তের মধ্য দিয়ে যায়, বাট হোয়াট অ্যাবাউট লিম্ফ? লসিকা কিভাবে যাবে? এক্সারসাইজ করলে ওরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। মেনটেন ইউর হেলদি ওয়েট, হোপফুলি আমরা সকলেই ফিট আছি, 7 প্যাক না হোক আমরা ফিট আছি। মদ্যপান না করাই ভালো। যথেষ্ট ঘুমোবেন, কতটুকু ঘুমোবেন, ঠিক আছে, কুম্ভকর্ণ হতে পারে, নো প্রবলেম, কিন্তু বলা হয় 6 to 8 আওয়ার্স স্লিপ। ইনফেকশন আটকাবার জন্য যা যা করা দরকার তাই তাই করবেন। হাত ধোবেন, আমরা শুনেছি এগুলো, এটা আমি রিপিট করছি না, খামোকা সময় যাবে। আর স্ট্রেস কমাবেন, যখন আপনার স্ট্রেস হবে, when you are in stress, আপনার যখন নেগেটিভ থট আপনাকে গ্রাস করবে, your immunity will be suppressed। আমরা কতগুলো এবার আসুন রেফারেন্স দেখি। একটা দেখুন, একটা স্ক্রিনে ভেসে এলো হার্ভার্ড মেডিকেল, জগৎ বিখ্যাত একটা মেডিকেল স্কুল, হার্ভার্ড মেডিকেল স্কুল। ওরা বলছে যে গোটা পৃথিবীতে ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড-19 এত লোক ইনফেক্টেড, মৃত্যুর কথা বলছে, ইনফেকশন রেট অফ ইনফেকশন এত বেশি কেন এখনো নির্দিষ্ট করা যায়নি, কিন্তু একটা বড় অংশ সায়েন্সদের, একটা বড় সায়েন্টিস্টদের একটা অনেক বড় অংশ মনে করছেন যে এদের সম্ভবত
টি সেল, ওই যে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট বলছিলাম, এই টি সেল কম আছে, মেবি সেটা একটা অন্যতম কারণ যে দে আর সাসেপ্টেবল টু দ্যাট ইনফেকশন। আর একটা কথা বলছেন, মানে এটাও আমি একটু ধরিয়ে দিতে চাইবো, মানে আমরা যারা একটু কম্পারেটিভলি ভালো খাই, মানে অ্যাফ্লুয়েন্ট বলে না, ও দারুণ, ও তো বড় লোক, ও ভালো খায়, ভালো খাওয়া সঠিক খাওয়ার বিস্তর ফারাক, সেটা আমরা বুঝি। ওনা বলছেন ইভেন ইন অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে একটা অসুখ আছে, তার নাম জানেন তো, মাইক্রো নিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন। আমি বলছি না, বলছেন হার্ভার্ড মেডিকেল স্কুল, মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যালনিউট্রিশন, অর্থাৎ ভিটামিন মিনারেলস এর কম আছে। যদি ভিটামিন মিনারেলস কম থাকে তাহলে আপনার ইমিউনিটি সাপ্রেস থাকবে এবং এল্ডারদের মধ্যে এটা বেশি থাকবে। আসুন, মানে গোটা পৃথিবী জুড়ে দশকের পর দশক দেখা গেছে যে সমস্ত লোকেরা ম্যালনারিস্ট অর্থাৎ যাদের নিউট্রিশন যথেষ্ট হয়নি, তারা যে কোনো ইনফেকশাস ডিজিজে ভালনারেবল, সহজেই তাদের ইনফেকশন হয়। এগেন হার্ভার্ড মেডিকেল স্কুল, ওরা হার্ভার্ড মেডিকেল স্কুল বলছেন একটা মাল্টিভিটামিন আপনার ইমিউন সিস্টেমটাকে ভালো করতে পারে, শুধু ভালো করতে পারে না, এর বাইরেও এক্সট্রা বেনিফিট দিতে পারে। কে বলছে? হার্ভার্ড মেডিকেল স্কুল। নেক্সট আসুন, আমরা একটা ইন্ডিয়ার অত্যন্ত নামী হসপিটাল চেনকে রেফার করি, নারায়ণা হেলথ। আমরা জানি ভারতবর্ষের অন্যতম লিডিং হসপিটাল চেন। ওরা দেখুন, আমি কয়েকটা জায়গাতে এই স্লাইডটাতে কয়েকটা জায়গাতে হোয়াইটেন করা আছে, হাইলাইট করা আছে। দ্য নিড অফ দ্য আওয়ার ইজ এ কুইক বুস্ট টু ইউর ইমিউনিটি। কোনো উত্তর নেই কিন্তু মেডিকেল কমিউনিটির কাছে, কোনো উত্তর নেই। মডার্ন মেডিকেল সায়েন্স বেসিক্যালি সাকাম করেছে। ওরা বলছেন যে নিড অফ দ্য আওয়ার তাহলে কি বুস্ট ইউর ইমিউনিটি। কি করে বুস্ট ইমিউনিটি করবেন? ওরা সাপ্লিমেন্টেশনের কথা বলছে। কি বলছেন? ভিটামিন সি। মানে এটা তো আমরা সকলে জেনে গেছি, হ্যাঁ, অনেকে প্রচুর পাতিলেবু কিনে খাচ্ছি, শুনেছি বাজারে পাতিলেবুর দাম বেড়ে গেছে। এনিওয়ে, তো ভিটামিন সি খুবই ইম্পর্টেন্ট পার্ট প্লে করে টু বুস্ট ইউর ইমিউনিটি। বিশেষ করে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেটা কোভিড-19 হলেই অলমোস্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি খুব ভালো কাজ করতে পারে এবং এটা গ্লোবালি অ্যাক্লেমড। আমরা চায়নাতে, ইটালিতে সব জায়গাতেই দেখেছি যে যেখানে ইন্ট্রাভেনাস ভিটামিন সি দেওয়ার কথা বলা হচ্ছে। আর একটু কান পাতলে খুঁজতে পাবেন, মানে আমার নেক্সট ডোর নেবারও কিন্তু কোভিড পজিটিভ হয়েছিলেন। যাদের কোভিড পজিটিভ হচ্ছে এবং যারা গভর্নমেন্ট প্রোটোকল মেনে চলছে, সেখানে ভিটামিন সি মাল্টিভিটামিন থাকছে। নেক্সট ভিটামিন ডি কিন্তু যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের বিরুদ্ধে আপনাকে সেভ করবে, তো ভিটামিন ডি শুড বি টেকেন। জিঙ্ক কিন্তু ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড কর্পাসেল, যে কিন্তু এই লড়াইটা করে, তার একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যদি কারো জিঙ্ক কম থাকে শরীরে, তাহলে সে কি হবে? হি উইল বি সাসেপ্টেবল টু ফ্লু, কোল্ড এবং আদার ভাইরাল ইনফেকশনস। আই এম নট টেলিং দ্যাট, দ্য ওয়ান অফ দ্য লিডিং হসপিটাল চেন ইজ টেলিং দ্যাট। নেক্সট এলডারবেরি, এটা একটা ফ্রুট, আমরা জানি এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রন, কপার, ভিটামিন আছে। এরাও আপনাকে এই কোল্ড এবং ইনফ্লুয়েঞ্জা লাইক ভাইরাসের বিরুদ্ধে লড়তে হেল্প করবে। দেন টারমারিক এবং গার্লিক, লোকে তো খুব হলুদ আর দুধ খাচ্ছে, টারমারিকে কারকিউমিন বলে একটা মলিকিউল আছে, কারকিউমিন, এটা ইমিউনিটি বুস্টিং এর কাজ করে, ঠিক আছে। গার্লিকে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিভাইরাল প্রপার্টিস প্রচুর আছে, ওতে যে সালফার কন্টেইনিং অ্যালিসিন আছে, সেটা এই কাজটা করতে পারে। এটা নারায়ণা হেলথ কেয়ার বলছে। নেক্সট থেকে নারায়ণা হেলথ কেয়ার, ঠিক আছে। এখানে এরা বলছে যে কোনো উত্তর নেই, দের ইজ নো উত্তর নেই, এবং যাদের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে এবং রেসপিরেটরি স্ট্রেস আছে, তাদের জন্য এই অসুখটা খুব মারাত্মক এবং তাদের ইমিউনিটিটা কিন্তু রিডিউস হয়েছে, এবং যদি বয়সও বেড়ে থাকে তাহলেও রিডিউস হয়েছে। আপনি এটার থেকে এই যদি ইনফেকশন হয়, আপনি মাইনর ইনফেকশনের শিকার হবেন, প্রোভাইডেড ইউ হ্যাভ এ রোবাস্ট ইমিউনিটি। আর ইউ শিওর ইউ হ্যাভ রোবাস্ট ইমিউনিটি? আমি কতগুলো প্রেস ক্লিপিংস আপনাদের দেখাতে চাই। আনন্দবাজার, করোনার প্রতিরোধ বাড়াতে মাল্টিভিটামিন নিতে হবে। এগেন আনন্দবাজার বলছে ভিটামিন সি সাপ্লিমেন্ট দিতে হবে, বাড়িতে থাকলেও দিতে হবে। এগেন আনন্দবাজার বলছে বেশি করে জল খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন। নেক্সট আমরা টাইমস ইন্ডিয়াতে যাচ্ছি, ফোকাস অন প্রোটিন ইন করোনা ডায়েট। যদি আপনার করোনা ইনফেকশন থেকে বাঁচতে হয় বা হয়ে গেল সেটাকে মাইল্ড স্টেজে রেখে দিতে হয়, তাহলে কিন্তু করোনা ডায়েটে প্রোটিন রাখতে হবে। নেক্সট একটা আইআইটি এবং জাপানের একটা রিসার্চ ওয়ার্ক, যেখানে বলা হচ্ছে যে অশ্বগন্ধা ক্যান হেল্প ইউ টু সেভ ইউর সেলফ ফ্রম করোনা ভাইরাস। এই আসলে যেটা করে,
অশ্বগন্ধাতে একটা মলিকিউল আছে, তার নাম হলো উইদানোলাইটস। এ কি করে, এ যেটা করে সেটা হলো ভাইরাসের রেপ্লিকেশন থেকে অ্যারেস্ট করে, আরো কেউ কেউ করে, আমরা পরে আসবো। নেক্সট আরেকটা প্রেস ক্লিপিংস, এই সময় আমরা ডেটও দিয়ে দিচ্ছি, এই সময় এখানেও বলা হচ্ছে যদি আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয় তাহলে ভিটামিন, খনিজ ইত্যাদি যুক্ত খাবার খান এবং অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খান, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, লাইকোপিন, লুটেইন, সেলেনিয়াম ইত্যাদি যুক্ত খাবার খান। নেক্সট আসুন আর একটা দেখি আমরা, এগেন আনন্দবাজার, ঠিক আছে, আর একটা ডেটে, এটা 2 এপ্রিল। এটা তো একজন হসপিটালের, আমি হসপিটালের নামও এখানে আছে, যারা পড়তে পারছেন দেখে নেবেন। সুপার বলছেন যে মাল্টিভিটামিন নিতে হবে এবং গরম জলে গার্গিলের কথা বলছেন। এগেন অ্যানাদার রেফারেন্স, ঠিক আছে, টাইমস অফ ইন্ডিয়া, ঠিক আছে। আমি বিভিন্ন প্রেস ক্লিপিংস আপনাকে দেখাবার চেষ্টা করছি, মানে টিভিতে তরজা দেখতে দেখতে হয়তো এগুলো খেয়াল করেননি। টাইমস অফ ইন্ডিয়া 28 মার্চে বলেছে যে আপনার ইমিউনিটি ইউ ক্যান বুস্ট আপ বাই টেকিং ফুড রিচ ইন ভিটামিন সি, ভিটামিন ডি অ্যান্ড জিঙ্ক। কে বলছেন? এটা কিন্তু অ্যাপেল ও গ্লেনগেলস এর প্র্যাকটিশিং যে নিউট্রিশনিস্ট উনি বলছেন। নেক্সট এগেন টাইমস অফ ইন্ডিয়া, অনেক কিছু এখানে আছে, এত কিছু দিয়ে আপনি মাথা ভারী করে দিতে চাই না, শুধু হাইলাইট করা যায়। ইট ইজ হাই টাইম টু ফোকাস অন বিল্ডিং ইউর ইমিউনিটি অ্যান্ড বুস্টিং ইউর হেলথ, ফুডস উইথ হাই অ্যান্টিভাইরাল প্রপার্টিস। অর্থাৎ সেই ফুডটা খাওয়ার কথা ওরা প্রমোট করছেন যার হাই অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু সাপোর্ট ইউর ইমিউনি সিস্টেম টু ফাংশন প্রপারলি। ওখানে ওরা কি কি এরকম অ্যান্টিভাইরাল প্রপার্টিজ আছে, কতগুলো হার্বস এর নাম করেছে, গার্লিক, সিনামন, মাশরুম অ্যান্ড লিকোরিস অর্থাৎ মুলেতি। দেন ভিটামিন সি, আমরা আগে একবার বলেছি, আই উড লাইক টু হাইলাইট দ্যাট। আমি বলেছি ভিটামিন সি গ্লোবালি অ্যাক্লেমড, কারণ এটা ইমিউনিটি বুস্টিং শুধু করে না, যারা ক্রিটিক্যাল সিচুয়েশনে দে আর বিং প্রোভাইডেড ইন্ট্রাভেনাস ভিটামিন সি, ঠিক আছে। আমি এখানে একজন বিখ্যাত বিখ্যাত ডাক্তারের রেফারেন্স দিয়েছি, ঠিক আছে। এখানেও আরো কিছু ইনফরমেশন আছে, আমরা আরেকবার চলে যাই। ভিটামিন সির কথা বলা হচ্ছে, যেটা আমরা অলরেডি শুনেছি, আই রিপিটিং, আমি কেন বিভিন্ন সোর্সে একই কথা আসে। গার্লিক, আমরা বলেছি গার্লিকে সালফার কন্টেইনিং কম্পাউন্ড থাকে যার নাম অ্যালিসিন। এ কি করে, যে ভাইরাসটা রেপ্লিকেট করার জন্য যে এনজাইমটা, একটা দুটো ভাইরাস কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে না, আপনি যথেষ্ট শক্তিশালী। যখন ওরা পর্যাপ্ত সংখ্যায় বংশ বিস্তার করে, এখানে ওখানে গিয়ে বংশ বিস্তার করে, তখন প্রবলেম। এ কি করে, যে এনজাইমটার কারণে ভাইরাসটা রেপ্লিকেশন হয় তাকে ব্লক করে দেয়। দেন জিঞ্জার অল আছে, আমরা জানি জিঞ্জার মানে গলা ব্যথা এবং ইনফ্লামেটরি যে কোনো ডিজিজে খুব হেল্প করে। আমরা নিশ্চয়ই এটা বুঝি যে আমাদের উইন্ড পাইপটা যদি ইনফ্লেমড হয়, ফুলে যায়, লাল হয়, তাহলে বাতাস যাওয়ার জায়গাটা কমে যাবে এবং উইল বি ফিলিং শর্টনেস অফ ব্রেথ। দেন কারকিউমিন, আমরা আগেই বলেছি কারকিউমিন কি করে, ইমিউন বুস্টিং এর কাজ করে। ইজিসিজি, এটা প্রথম এলো, এতক্ষণ ছিল না। ইজিসিজি এটা হলো ক্যাটেচিন, কিসে আছে, গ্রিন টি। যারা চা খান একটু ভেবে দেখতে পারেন, গ্রিন টি যে ক্যাটেচিন, এ কি করে, এ প্রথমে যেটা করে সেটা হলো ঢুকতে নাহি দিব। সেলটা, ভাইরাসটা এসে কোথায় দাঁড়িয়ে আছে, আপনার কোষের বাইরে দাঁড়িয়ে আছে। কোষ আর ভাইরাসের মাঝখানে কে আছে, একটা বাড়ির পাঁচিল আছে, ওয়াল আছে, তাই না, সেল ওয়াল। এই সেল ওয়ালটা ভেদ করার জন্য কি করে, ও একটা এনজাইম তৈরি করে। এই ক্যাটেচিন ওই এনজাইমটাকে ভেঙে দেয়, আর কি করে, পেনিট্রেটও করতে দেয় না, ঠিক আছে। এছাড়াও এই গ্রিন টিতে আমরা এল লিথিয়ানাইন এবং এল থিয়ানাইন আছে, এগুলো আমাদের ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে, কারণ এই টি সেলের প্রোডাকশন এবং তাদের এবিলিটি টু ফাইট বাড়িয়ে দেয়। অনেক কিছু শুনেছেন, লেটস রিক্যাপিচুলাইজ। কি শুনলাম, কি চাই, লেটস সামারাইজ। প্রোটিন রিচ ডায়েট চাই, প্রোটিন চাই, কারণ সব ইমিউন সিস্টেমের সব সেলগুলো প্রোটিন দিয়ে তৈরি। মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল চাই, কারণ এ, ডি, ই, কে এবং জিঙ্ক আছে। আর মনে রাখবেন, কোনো একটি ভিটামিন একা অত ভালো কাজ করে না, এটা সিনার্জিক্যালি কাজ করে। আমরা পরে এটা নিয়ে 2-4 মিনিট কথা বলবো। নেক্সট ভিটামিন সি, অনেক কথা বলেছি এটা নিয়ে। নেক্সট অশ্বগন্ধা, রেপ্লিকেশন আটকায়, আমরা কথা বলেছি। তুলসী, আমরা বলেছি কি করে। ভাসাকা এন্ড লিকোরিস, মুলেথি, আমরা বলেছি কি কাজ করে। গ্রিন টি আমরা জেনেছি কি হয়। জিঞ্জার, এটাও আমরা জেনেছি। এন্ড লাস্টলি টারমারিক। এর বাইরেও আরো কিছু ভাইরাল, অ্যান্টিভাইরাল প্রপার্টি যুক্ত খাবার থাকবে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট। সকলের কম বেশি থাকবে, বাট দিস আর ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট টাইমস অফ ইন্ডিয়া, এবার আমরা খাবার থেকে নেব না সাপ্লিমেন্ট থেকে নেব, লাখ টাকার কোশ্চেন। খাবার থেকে খেলে কি হয়ে যাবে না? আর একটা কথা হলো, আমি আই উড লাইক টু হ্যান্ডেল দ্যাট,
যে ইমিউনিটি রাতারাতি হয় না, একদম আই ডু এগ্রি, ইমিউনিটি রাতারাতি হয় না। তাহলে আজ থেকে শুরু না করলে কোনোদিন ইমিউনিটি তৈরি হবে তো, নাকি ওয়েট করছি আমরা হোক তারপরে ইমিউনিটি বাড়াবো? সো ইমিউনিটি ইজ এ রেগুলার প্রসেস, ডেফিনেটলি এখন থেকে স্টার্ট করলে উই ক্যান বিল্ড আওয়ার ইমিউনিটি। এবার ফুড খাবো না সাপ্লিমেন্ট খাবো? নিশ্চয়ই ফুড থেকে যদি আমি সব পাই, দের ইজ নো নিড টু সাপ্লিমেন্ট দ্যাট। যদি না থাকে, এই ব্যাপারে টাইমস অফ ইন্ডিয়ার একটা কপি আমার কাছে হাতে আছে, দেখাচ্ছি। বিং অন এ হেলদি ডায়েট ইজ গুড অ্যান্ড সো ইজ টেকিং সাপ্লিমেন্টস। ভালো খাবার যেমন ভালো, সাপ্লিমেন্ট খাওয়া ভালো, দে কমপ্লিমেন্ট ইউর হেলদি ডায়েট। অর্থাৎ আপনার হেলদি ডায়েটে যদি কোথাও কম থেকে থাকে, ইট উইল কমপ্লিমেন্ট দ্যাট। লেটস সি, সত্যি কি আমাদের ডায়েট যথেষ্ট? আমি কতগুলো কোশ্চেন আপনাদের করতে চাই, নিজেকে জিজ্ঞেস করে নেবেন। আপনি কি হেলদি খান না টেস্টি খান? আমরা অধিকাংশ যা জিভে লাগে তাই খায়। মানে করলা সিদ্ধ কজন খায়, বা কাঁচা বা বয়েলড কজন খায় আমরা যাই না। ওয়েদার ইউ আর হ্যাভিং 7 সার্ভিংস অফ ভেজিটেবল, 7 রকম শাকসবজি খাওয়ার কথা, যার একটা অংশ রঙিন হবে, একটা অংশ শাক পাতা থাকবে, আপনি নিচ্ছেন তো? রোজ 2টো ফল খাওয়া উচিত, যার একটা রসালো। আর ইউ টেকিং? আমার অভিজ্ঞতা বলে, মানে আমি যাদের সঙ্গে কাজ করি, যাদের সঙ্গে কথা বলি, দেখেছি অধিকাংশ বাড়িতে অসুস্থ হলে বা বাচ্চারা থাকলে ফল ফুলই ঢোকে। নেক্সট, ওয়েদার ইউ আর টেকিং ফুড উইথ অ্যাডিকুয়েট নিউট্রিশন ভ্যালু, আপনি নিশ্চিত যেটা আপনি খান তাতে যথেষ্ট পরিমাণ নিউট্রিশন ভ্যালু আছে? নিশ্চিত? আমার কিন্তু মনে হয় না, কারণ আমরা যা শাকসবজি খাই সেগুলো সব উচ্চ ফলনশীল, এবং সেগুলো চাষ করার জন্য প্রচুর কেমিক্যাল, সার, ফার্টিলাইজার দেওয়া হয়েছে। ফলের সাইজ বড় হয়েছে, তার ওয়াটার কন্টেন্ট অনেক বেড়েছে, কিন্তু নিউট্রিশন ভ্যালু কমেছে। আপনি দেখে নেবেন, আমরা যে আটা খাচ্ছি, যে রিফাইন্ড আটা খাচ্ছি, তাতে কিন্তু ম্যাগনেসিয়াম, থিয়ামিন, ভিটামিন B6, B12 এগুলো প্রচুর পরিমাণে কমে গেছে। আমরা সবাই জানি চালের চারদিকে যে লাল কোটিংটা থাকে সেটা ভিটামিন এনরিচড। আপনি সেটা খান নাকি চকচকে চাল খান? ঠিক আছে, আমি আর এটা নিয়ে ডিটেইল যাচ্ছি না। ওয়েদার আর ইউ টেকিং ফুড ফ্রি ফ্রম কেমিক্যাল কন্টামিনেশন অর অ্যাডাল্টারেশন, আপনি যে শাকসবজি, ফলমূল যা কিছু খাচ্ছেন, হোয়াট এভার ইউ আর টেকিং, আর ইউ শিওর তাতে কোনো কেমিক্যাল কন্টামিনেশন হয়নি? তাতে কোনো পেস্টিসাইড লেগে নেই? তাতে কোনো অ্যাডাল্টারেশন হয়নি? এটা নিয়ে একটা সাবজেক্ট হতে পারে। আপনি শিওর আপনার ডায়েটে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিন আছে? আমি একটা তথ্যের কথা বলতে দিই। কার? NIM, মানে যেখান থেকে আমি একটু পড়াশোনা বলছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ওদের সার্ভে বলছে ইন্ডিয়ার 89% লোক স্যার প্রেমে ভোগেন। প্রেমে নয় কিন্তু, হ্যাঁ, প্রেমে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন, অর্থাৎ প্রোটিন রিলেটেড ম্যাল নিউট্রিশন। ঠিক আছে, আর ইউ টেকিং EFA অ্যাট অল, মানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড? ফ্যাট তো প্রচুর খাচ্ছি, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড খাচ্ছি কি, যেটা শরীর বানাতে পারে না? নিশ্চয়ই শুনেছেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আর ইউ টেকিং? মোস্ট অফ দ্য ইন্ডিয়ানস আর নট টেকিং। আপনার যে কুকিং মেথড আছে, যেভাবে আপনি রান্না করেন, আর ইউ শিওর সেখানে কোনো নিউট্রিশন ভ্যালু লস হয় না? নাকি ঢেকে রান্না করেন, ছোট ছোট করে সবজি করেন, জুত করে সেদ্ধ করে ফেলে দেন না, এটসেট্রা, কষে রান্না করেন না, অনেকক্ষণ ধরে বয়েল করেন না, ফ্রিজে রাখেন না, মানে আর ইউ শিওর? এই সব উত্তর নিয়ে যদি আপনি অ্যানালিসিস করেন, তাহলে উত্তরটা বোধহয় আসবে, আমার ডায়েট ইজ নট এনাফ, সো ইউ ক্যান সাপ্লিমেন্ট দ্যাট। এবার সাপ্লিমেন্ট তো খাবো, বাট সাপ্লিমেন্টেশন নেব টু বুস্ট মাই ইমিউনিটি। কি সাপ্লিমেন্ট নেবো? ওয়েদার ইট ইজ ন্যাচারাল নিউট্রিয়েন্ট অর সিনথেটিক নিউট্রিয়েন্ট। ন্যাচারাল নিউট্রিয়েন্ট কি, আমরা যেটা খাবার থেকে পাই অরিজিনাল ফর্মে, আর সিনথেটিক নিউট্রিয়েন্ট কি, যা ইন্ডাস্ট্রি তার ম্যানুফ্যাকচারিং ইউনিটে সিনথেটিক্যালি বানায়। ঠিক আছে, ইটস ইওর কনসার্ন, ইটস ইওর হেলথ অ্যান্ড ইওর কনসার্ন। এখানে কতগুলো তথ্য আছে, ঠিক আছে, আপনিও গুগল করলে পেয়ে যাবেন, নো প্রবলেম, কোনোটা আমি ম্যানুফ্যাকচার করিনি। ঠিক আছে, আমি আগেই বলেছি, কোনো ভিটামিন একলা ভালো কাজ করে না, সিনার্জিক্যালি কাজ করে। যখন আপনি প্ল্যান্ট সোর্স থেকে খান, তখন কি হয়, ভিটামিনের সঙ্গে আরো অনেক কোফ্যাক্টরস থাকে, অনেক এনজাইমস থাকে, অনেক ট্রান্সপোর্টার্স থাকে, তাই খুব ভালো অ্যাবজর্ব হয়। যখন সিনথেটিক ভিটামিন খাচ্ছেন, ইট ল্যাক্স ট্রান্সপোর্টার্স, ইট ল্যাক্স কোফ্যাক্টরস, তাহলে এটার অ্যাবজর্পশন, দিস আর অল আইসোলেটেড ইন দ্য ফ্যাক্টরি, এদের অ্যাবজর্পশন এবং অ্যাসিমিলেশন রেট খুবই কম। অনেক সময় যে ভিটামিন, সিনথেটিক ভিটামিন খেলেন, বা সেগুলো কিন্তু শরীরে ঘাপটি মেরে বসতে, ওয়েট করতে, কখন ওই কোফ্যাক্টর বা ট্রান্সপোর্টার আসবে এন্ড ইট উইল বি ইউটিলাইজড। আর ন্যাচারাল সোর্সে শুধু ভিটামিন সি, বা যদি ভিটামিন সির কথা বলে, যদি কখনো সৌভাগ্য হয় সার্চ করে দেখে নেবেন ক্রোমাটোগ্রাফ, দেখবেন যখন অ্যাসকর্বিক অ্যাসিড, মার্কেটে যে সমস্ত সিনথেটিক ভিটামিন সি পাওয়া যায়, আমি শুনেছি, আমি কিনিনি, ওষুধের দোকানে ভিটামিন সি এখন আখড়া পাওয়া যাচ্ছে না, তো যদি তার ক্রোমাটোগ্রাফ পায়, দেখবেন অ্যাসকর্বিক অ্যাসিডের লম্বা দাগ, আশেপাশে কেউ নেই, মরুভূমিতে একা মরুদ্যান। ঠিক আছে, আর যখন আপনি ন্যাচারাল ভিটামিন সি দেবেন, পাশে অনেক ছোট ছোট বড় গ্রাফ আছে, দোজ আর দ্য ফ্যাক্টরস
those are the phytofactors, those are the phytosterols important for the absorption, for the assimilation of the vitamins. একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখা গেছে ন্যাচারাল ভিটামিন সিনথেটিক ভিটামিন ই প্রায় ডাবল রেটে অ্যাবজর্ব হয়। এখানে একটা তথ্য আছে, দেখে নেবেন কোন কোন সিনথেটিক ভিটামিন অ্যাভয়েড করা উচিত। কমন সিনথেটিক ভিটামিনস টু অ্যাভয়েড, এই নামগুলো আছে, আমি আর পড়ছি না, ঠিক আছে, পাশে দেওয়া আছে সিনথেটিক নামগুলো, আমি যাচ্ছি না। নেক্সট, এবার সাপ্লিমেন্ট তো খাবো, হোয়াট কাইন্ড অফ সাপ্লিমেন্ট, ওয়েদার ইট ইজ অর্গানিক অর ন্যাচারাল। এখন খুব শোনা যাচ্ছে, মানে আমি মফস্বলে থাকি, কিন্তু যারা একটু ভালো জায়গায় থাকেন, মানে সো কল্ড অ্যাফ্লুয়েন্ট জায়গায় থাকেন, তারা তো মলে গিয়ে বিভিন্ন স্টোরে গিয়ে অর্গানিক সবজি দেখতে পাচ্ছেন, অর্গানিক ফ্রুট দেখতে পাচ্ছেন, সেগুলো প্রাইস বেশি, এবং লোকেরা গ্রাজুয়ালি বিকামিং অ্যাওয়ার, এবং লোকেরা রেডি টু পে ফর দ্য অর্গানিক ফুড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অর্গানিক ফুডের প্রথম বৈশিষ্ট্য হলো এখানে কোনো টক্সিক কেমিক্যাল থাকবে না, না পেস্টিসাইড থাকবে, না কোনো ফার্টিলাইজার থাকবে, কোনো সিনথেটিক হরমোন ইউজ হবে না, ঠিক আছে। মানে মুরগি যে কি খাচ্ছে না কে বলে, আপনি মানে আমি মফস্বলে থেকে এবং গ্রামে জন্মে বড় হয়েছি, আমি জানি মানে এক কাঁদি কলা কি করে পেকে যায়, আমি জানি লাউ কি করে তাড়াতাড়ি বড় হয়ে যায়, আমি জানি কি করে বেগুন খুব চকচকে দেখায়, আমি জানি কি করে লঙ্কা, তারপরে আপনার পটল, তারপরে উচ্ছে অত সবুজ থাকে, আমি আর সেটা ভাঙছি না। আপনারাও জানেন নো ক্লোনিং, কোনো আর্টিফিশিয়াল অর্গানিক প্রোডাক্টে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার ইউজ হয় না, কোনো প্রিজারভেটিভ ইউজ হয় না, ঠিক আছে, এবং নন জেনেটিক্যালি মডিফাইড থেকে, অর্থাৎ সৃষ্টি আদিতে যে সিডস ছিল সেটা থেকেই তৈরি হয়ে থাকে। এবার মানে সাপ্লিমেন্ট যদি নিতান্ত খেতে হয়, যদি আপনি মনে করেন, তাহলে কি চেক করুন, ফ্যাক্টস টু চেক, আমি একটু আপনাকে হেল্প করতে পারি। ওয়েদার অর্গানিক্যালি ফার্ম, যেটা কিনছেন সেটা অর্গানিক্যালি ফার্ম কিনা, মানে তাতে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয়েছে কিনা, পেস্টিসাইড হয়েছে কিনা, কন্টামিনেটেড ওয়াটার ইউজ হয়েছে কিনা, সেখানে নন জিএমও সিডস এবং প্ল্যান্ট ইউজ হয় তো। মানে একটা জিনিস বুঝবেন, মানে নন জিএমও মানে হলো মানে বায়োটেকনোলজি করে জিনকে চেঞ্জ করা হয়েছে, মানে বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে। ভাবুন, যে ফলটা পোকায় খায় না সেই ফলটা আপনার জন্য ভালো হতে পারে? আমার কমন সেন্স কিন্তু তা বলে না, আমার কমন সেন্স তা বলে না। তাহলে ওগুলো সব নন জিএম, ওগুলো সব জিএমও, ঠিক আছে, সেগুলোই আমরা খাই হয়তো। অনেক জায়গাতে এটা নিয়ে কিছু তর্ক বিতর্ক আছে। নন জিএমও তো, নন জিএমও হলে আপনি নিশ্চিত। পিওরিটি আছে তো, মানে পিওরিটি কখন থাকবে? যখন গোটা ব্যাপারটা কোনো একটি বিশ্বাসযোগ্য সংস্থা নিয়ন্ত্রণ করবে। গাছ আপনি এক জায়গা দিয়ে গেলেন, সে একজন চাষ করেছে, কিভাবে এনেছে, কিভাবে প্ল্যান্টেশন হয়েছে, কিভাবে ট্রান্সপোর্টেশন হয়েছে, কিভাবে প্রিজার্ভেশন আপনি জানেন না, তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন না। তাহলে কন্ট্রোল এবং সার্ভিলিয়েন্স আছে কিনা, সিড টু প্রোডাক্ট, এটাও দেখে নেওয়া দরকার। কোথায় তৈরি হয়, মানে যেখানে সেখানে নয় তো, ইট শুড বি সিজিএমপি সার্টিফাইড ফার্ম। মানে যেরকম করে ও ফার্মাসিউটিক্যাল যে মিটিকুলাসলি তৈরি হয়, সেরকম ভাবে তৈরি হলে তবেই আপনি বিশ্বাস করবেন। অনেক কিছু মার্কেটে কিনতে পাওয়া যায়, ইটস ইউর হেলথ, কি কিনবেন ভেবে চিন্তে কিনবেন। নেক্সট, এক্সপিরিয়েন্স আর ক্রেডেনশিয়াল, কালকেই ভুই4 কেউ হয়ে যায়নি তো। আপনি এই বাজারে দেখবেন অনেক লোক বিভিন্ন রকম হেলথ বুস্টিং প্রোডাক্ট এনে ফেলেছে। হোয়াট ইজ দ্যার এক্সপিরিয়েন্স? ইজ দেয়ার এনি এক্সপিরিয়েন্স? হোয়াট ইজ দ্য ক্রেডেনশিয়ালিটি ইন অফ দেম? কি ক্রেডেনশিয়ালিটি আছে তাদের? নেক্সট হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কোনো কিছু করে নাকি ওই ট্র্যাডিশনালি যা শুনেছে তাই দিয়ে কিছু একটা বানায়? এইটা দেখে আপনার সিলেকশন করা উচিত। কি সিলেকশন করবেন আমি জানি না, ইউ ক্যান রিসার্চ ইট। আর আজকের সেশনটা যদি আমাদের আপনার কোনো বন্ধু ডেকে থাকেন, তার সঙ্গে আপনি কথা বলতে পারেন, বাট আই ক্যান গিভ ইউ এ ক্লু। আমি একটি সংস্থার কথা বলতে পারি, দে আর মোর দ্যান 80 ইয়ার্স, 80 বছরও বেশি ধরে পৃথিবীর 100টারও বেশি দেশে তারা নিউট্রিশন সাপ্লিমেন্টস বেচে, এবং আনডাউটেডলি দে আর নাম্বার 1। তারা কোনো কেমিক্যালি সার, কোনো ফার্টিলাইজার, মানে সো কল্ড অর্গানিক্যালি ফার্ম করে। 80 বছরের এক্সপিরিয়েন্স, আমি খুব ডিটেলে যাব না কারণ এটা আমার কাজ নেই, ঠিক আছে। আমি দেখেছি যে অলরেডি ডিসকভারি চ্যানেল আর অ্যানিম্যাল প্ল্যানেটের উপর চ্যানেল এই কোম্পানিটার উপরে 1 ঘন্টা ডকুমেন্টারি দেখিয়েছিল। রিভিউ মনিটর, যেটা থার্ড পার্টি একটা সার্ভেয়ার, তারা বহু বছর ধরে এটাকে লিডিং ব্র্যান্ড অফ ভিটামিন মিনারেলস বলছে। রিডার ডাইজেস্ট কবে থেকে এটাকে এশিয়া এবং ইন্ডিয়ার নাম্বার 1 ডায়েটারি সাপ্লিমেন্টস বলছে। ইউ ক্যান গো ফর দ্যাট, অর ইউ ক্যান ফাইন্ড সামথিং এলস। যদি আপনার জানা থাকে এর থেকেও ভালো কিছু আছে। কি কি পেতে পারেন? ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাপ্লিমেন্টস, ইফ নট ওয়ান। যদি এটা 1 নম্বরও না হয়ে থাকে, আমার পড়াশোনা এবং আমার রিসার্চ ওয়ার্ক অনুযায়ী দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট নাম্বার 1. হ্যাঁ, you can get protein powder there. You can get multivitamin. We have talked about the protein and multivitamin. You can get vitamin C, আপনি ভিটামিন সি পেতে পারেন। অশ্বগন্ধা, তুলসী,
বাসক মুলেতি অ্যান্ড সুরাচা। অর্থাৎ যার যা গাইডলাইন আছে সেইটা যদি আমরা মেনটেন করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, স্যানিটাইজেশন করি, মনে রাখবেন এই সমস্ত করেও কিন্তু হবে, ঠিক আছে? অনেকেরই হচ্ছে। মনে রাখবেন কোভিড আপনাকে মানে ভাইরাসটা আপনাকে ইনফেক্টেড করবে কিনা সেটা অনেকটাই ডিপেন্ড করছে আপনার অ্যান্টিভাইরাল এবং আপনার ডিফেন্স মেকানিজম কিরকম আছে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনি কোনো কারণে আক্রান্ত হয়ে থাকেন সেটা কতটা সিভিয়ার হবে সেটাও ডিপেন্ড করছে আপনার ইমিউনিটির উপরে। মানে এটা আমি যদিও বলেছিলাম যে বয়স্ক লোক এবং কোমরবিডিটির কথা, কিন্তু এটাও বলতে হবে আপনি যদি চারিদিকে কান পাতেন তাহলে দেখবেন যে অনেক কম বয়স্ক লোকও কিন্তু মারা যাচ্ছে। এক, দুই, অনেক বাড়িতে একজনের 4 জনের কোভিড পজিটিভ কিন্তু একজনের নয়। হোয়াট ইজ দ্য রিজন? এর ব্যাখ্যা কি হতে পারে? আমি বলছি না দিস ইজ দ্য অনলি রিজন, বাট দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ওই লোকটি বা ওদের ইমিউনিটি বেশি ছিল। আমার বিচার বুদ্ধি মতে অনুযায়ী যদি আপনি সব মেনে চলেন এবং আপনার ইমিউনিটি বাড়াবার জন্য যা যা করা দরকার তাই তাই করতে রাজি থাকেন, মেবি ইউ উইল বি সেফ, মেবি ইউ উইল বি সিকিউরড। থ্যাংক ইউ। লাস্টলি একটাই কথা বলবো, বি জুডিশিয়াস। স্বাস্থ্য আপনার, অর্থ আপনার, ভবিষ্যৎ আপনার। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ, গুড নাইট।